ওয়েলকাম আমাদের হাউস অফ দ্য ড্রাগনসের ইতিহাস সিরিজের দ্বিতীয় পর্বে। এর আগের ইতিহাস জানতে চাইলে ঘুরে আসতে পারেন আমাদের গেম অফ থ্রোনসের ইতিহাস সিরিজে। ওগুলো আর প্রথম পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। হাউস অফ দ্য ড্রাগনের শুরুতে আমরা দেখি কিং জেহেরিস এক কাউন্সিল ডেকে সবার ভোটাভুটিতে সিদ্ধান্ত নেন তার মৃত্যুর পর কে রাজা হবে। কিন্তু ইতিহাস থেকে আমরা জানি তার অনেক সন্তান ছিল, 13 জন। তার বড় বোন রেইনা টারগারিয়ান ছিল, তার মেয়ে ছিল। তাহলে কেন নির্বাচন করতে হবে? গত পর্বে কিং জেহেরিসের গল্পটা আমরা বলেছি, আজকে বলবো সাকসেশনের দ্বিতীয় লাইন, কুইন রেইনা টারগারিয়ানের অভিশপ্ত জীবন নিয়ে। প্রথম স্বামী হারিয়ে 2 মেয়ে এরিয়া আর রেইলা টারগারিয়ানের জীবনের ভয়ে তার চাচা মেগর টারগারিয়ান দ্য ক্রুয়েলকে তার বিয়ে করতে হয়েছিল। আয়রন থ্রোনে কিন্তু তার আর তার মেয়ের অধিকারও ছিল। হাউস অফ দ্য ড্রাগনে তাদের নাম আসেনি কেন? ড্যান্স অফ দ্য ড্রাগনের শুরুর পেছনের এই গল্পগুলো অনেক ইন্টারেস্টিং। সিরিজ তো দেখেছেন, কিন্তু এই গল্পগুলো কিন্তু আপনাদের কেউ বলবে না। এই গল্পেও যুদ্ধ নেই, তবে আছে দুঃখের গল্প, বিশ্বাসঘাতকতার গল্প, আছে ডেনারিসের ড্রাগন এগের মূল সোর্স, আর ডুম অফ ভ্যালেরিয়ার পর ভ্যালেরিয়ায় কি আছে তার একটা ছোট্ট আভাস, আর অবশ্যই অনেক অনেক ড্রাম। তবে আপনাদের অনুরোধে আজকে কিং জেহেরিসের শাসনামল দিয়ে শুরু করব। মেগর টারগারিয়ান মারা গেলেন। শুরু হলো দীর্ঘ বিতর্ক, আয়রন থ্রোনের অধিকার কার। অনেকেই যুক্তি দেন রাজা এনিস প্রথম টারগারিয়ান আর রানী অ্যালিসা ভ্যালারিয়ানের প্রথম সন্তান হিসেবে রেইনার দাবিই ছিল সবচেয়ে শক্তিশালী। কিন্তু সে একজন নারী, অনেকেই সেটা মেনে নিতে চায়নি। কিন্তু রেইনা নিজেই ততদিনে রাজদরবার আর কিংস ল্যান্ডিংয়ের রাজনীতিকে ঘৃণা করতে শুরু করেছে। রেইনার কন্যাদের দাবিও সামনে আনা হয়। যদি মেগরকে অবৈধ দখলদার ধরা হয়, তাহলে প্রকৃত রাজা হতো রেইনার স্বামী এগন, কারণ জেহেরিসের আগে সিংহাসনের দাবি জানিয়েছিল সে। সেই সূত্র ধরে অনেকে প্রস্তাব দেন সিংহাসন আসলে পাওয়া উচিত রেইনার মেয়েদের মধ্যে কারো, হয় এরিয়া নয় রেইলার। কিন্তু মেয়েদের বয়স ছিল মাত্র 7 বছর। মেগরের পর 7 কিংডম ধ্বংসের মুখে, প্রাপ্তবয়স্ক কেউ না আসলে আবার রেবেলিয়নের আশঙ্কা। রেইনা নিজেই শেষ পর্যন্ত রাজি হয়, মুকুট জেহেরিসের মাথায় যাক। হ্যাঁ, তো সহজ নাকি? একদিকে মেগর টারগারিয়ানের ক্রুয়েলটি মানুষজনের ভেতর টারগারিয়ানদের প্রতি প্রচণ্ড ঘৃণা জাগিয়ে দিয়েছে। অন্যদিকে মেগরের ধর্মের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন কার্যকলাপ ওল্ড টাউনের সেপ্টনদেরকে ক্ষুব্ধ করেছে। এই গল্প গেম অফ থ্রোনস ইতিহাসের পর্ব 5-এ বলেছি। আর ওদিকে নির্বিচারে নানা লর্ডদের শাস্তি দেওয়ার কারণে অনেক লর্ডরাও টারগারিয়ানদের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল। মোট কথা, জেহেরিসের সাপোর্টে খুব কম মানুষ ছিল, আর তার বয়স তখন মাত্র 14। তাকে খুব দ্রুত প্রমাণ করতে হবে সে মেগর না। প্রচণ্ড কঠিন কাজ। এই কঠিন কাজটা কিন্তু সে করে দেখালো। একা না, তার সাথে তার মা ছিল রোগার ব্যারাথিয়ান, যাকে জেহেরিস হ্যান্ড অব দ্য কিং বানালো। এই বয়সের রাজারা সাধারণত কিন্তু অন্যদের দ্বারা কন্ট্রোল হয়, কিন্তু জেহেরিস তা হতে দিল না। অপরাধীদের শাস্তি দেবার পালা। যারা তার ছোট ভাই প্রিন্স ভিসেরিস আর মেগরের কুইনদের মৃত্যুতে সরাসরি জড়িত ছিল, তাদের বাদে সবাইকে জেহেরিস মাফ করে দিল। মানে পুরোপুরি মাফ না, জরিমানা করে তাদের দিয়ে আবার শপথ করিয়ে ছেড়ে দেওয়া হলো। যুক্তি হিসেবে জেহেরিস জানালো সে তার আঙ্কেল না, নির্বিচারে সবার মৃত্যু ঘটিয়ে রক্তের রাঙিয়ে আয়রন থ্রোনে সে বসবে না। কেউ কেউ তার ব্যানারে আগে এসেছে, কেউ কেউ পরে। যারা বাকি আছে তারা আসুক, এখন সমস্যা নেই। তার মা আর রোগার ব্যারাথিয়ান এই পক্ষে ছিলেন না, কিন্তু সে যখন একবার ঘোষণা দিয়েই ফেলেছে, তারা সেটার বিরুদ্ধে আর গেলেন না, কারণ এতে তাকে দুর্বল দেখাবে। আর এই দুর্বলতাই তার বাবা এমন টারগারিয়ানের পতনের কারণ ছিল। দেখা গেল সিদ্ধান্তটা যথেষ্ট বিচক্ষণ ছিল। তারা কিন্তু পরবর্তীতে আর কোনো ঝামেলা করেনি, কারণ তারা মেগরকে ফলো করত তার ভয়ে, তার প্রতি ভালোবাসায় না। অনেক বিচক্ষণ কাজও সে করল। মনে আছে মেগরের কিছু কিংসগার্ড পালিয়ে যোগ দিয়েছিল জেহেরিসকে? তাদের তো পুরস্কার পাওয়ার কথা, কিন্তু কিংসগার্ডরা তো শপথ করেছিল কিংকে প্রোটেক্ট করার জন্য। তাদের শপথ ভাঙার জন্য শাস্তি দেওয়া হলো, হয় নাইটস ওয়াচে যোগ দাও, নইলে মৃত্যুদণ্ড। একজনই কেবল মেনে নেয়নি আর ট্রায়াল বাই কম্ব্যাট দাবি করেছিল। হেরে গিয়ে তার মৃত্যু হয় স্যার গেইলের কাছে। তিনি পরবর্তীতে কিংসগার্ডের লর্ড কমান্ডার হন। লর্ডদের শান্ত করা শেষ, এবার ফেথকে খুশি করতে হবে। মেগর নির্বিচারে খুন করেছিল পুয়ার ফেলাদের। 2000 খুলি নিয়ে সে ঘরে ফিরেছিল যুদ্ধ করে। 2000। টারগারিয়ানদের প্রতি প্রচণ্ড ঘৃণা তাদের। মনে আছে ওল্ড টাউনের হাই সেপ্টন মেগরের পক্ষে ছিল? সেটা কিন্তু সাধারণ জনগণ, ওয়ারিয়ার সন্স আর পুয়ার ফেলারা সহজে মেনে নেয়নি। টারগারিয়ানদের প্রতি ঘৃণা ছড়িয়ে গত কয়েক বছর এক নতুন সেপ্টন মুন জনপ্রিয় হয়ে উঠেছে। সে এক অদ্ভুত চরিত্র। ধর্মের ব্যানারে তার ভণ্ডামি কুখ্যাত ছিল। বিশাল শরীর আর ভারী কণ্ঠ দিয়ে সে ঘন্টার পর ঘন্টা ওয়াচ টাইপের বক্তব্য রাখত। সমস্যা সেখানে না, সমস্যা হলো সে নিজেকে পাপী বান্দা বলে দাবি করত, আর সেটা প্রমাণও করত। তার লালসা ছিল লেজেন্ডারি, হোক সেটা খাবারের, মদের অথবা নারীর। প্রতিদিন সে নাকি ভিন্ন ভিন্ন রমণীর সাথে রাত কাটাত। রটে গেল তার সাথে রাত কাটালে নাকি বন্ধা নারীদেরও বাচ্চা হয়। দূর দূরান্ত থেকে মানুষজন তাদের মেয়ে আর বউদের নিয়ে আসতে থাকে তার কাছে।
পাপিবান্দা হিসেবে তো তাকে ধার্মিকরা দূরে সরিয়ে দেওয়ার কথা, কিন্তু সে আরো ভালোবাসার পাত্র হলো। যুক্তি ছিল সেপ্টন তো আমাদের মতোই পাপিবান্দা, সবাই নাকি রিলেট করতে পারত। ওদিকে ওয়ারিয়র সানদের এক নতুন নেতা স্যার জফরি ডগেট মেগরের আমল থেকে নতুন করে গড়ে তুলতে শুরু করে ওয়ারিয়র সানদের। জেহেরিসে রাজা হবার জন্য এই দুই দল ছিল সবচেয়ে বড় বাধা। কারণ যদিও জেহেরিস ভেবেছিল মেগর মারা যাবার পর ওরা শান্ত হবে, কিন্তু বোঝা গেল টারগারিয়ানদের বিদায় না দিতে পারলে এরা শান্ত হবে না। ওল্ড টাউনের বাইরে সেপ্টন মুন আর তার অনুসারীরা ক্যাম্প গেড়ে হাই সেপ্টনে পদত্যাগ দাবি করতে থাকে। তাদের পার হয়ে অভিষেকের জন্য জেহেরিসের ওল্ড টাউনে পৌঁছানো অসম্ভব ছিল। এর মাঝে একটা কাহিনী ঘটল। প্রতি রাতের মতোই এক গরিব তরুণী সেপ্টন মুনের কাছে আসলো তার সাহায্যের জন্য। উপহার হিসেবে ওয়াইনের একটা জগ। সে সেপ্টনের তাঁবুতে ঢোকার কিছুক্ষণ পর মেয়েটা চিৎকার করতে করতে তাঁবু থেকে বিবস্ত্র অবস্থায় বেরিয়ে এসে দৌড়ে মিলিয়ে গেল রাতের আধারে। পরক্ষণই সেপ্টন মুন তার গলা চেপে ধরে টলতে টলতে বের হলো। কে যেন তার গলায় ছুরির পোঁচ দিয়েছে, মারা গেল সে। কে মেরেছে সেই সমাধান কিন্তু হলো না, মেয়েটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আরেকটা অমীমাংসিত খুনের রহস্য। সে মারা যাবার পর ওল্ড টাউনের বাইরের হোস্ট চলে গেল। 48 এসি সালের শেষ দিকে পুরো রাজপরিবার প্রিন্সেস রেইনার সহ ওল্ড টাউনে যায়। সেখানে হাই সেপ্টনের হাতে স্টারি সেপ্টে জেহেরিসের অভিষেক হয়। এই অভিষেকে অনেক লর্ডরা এসে জেহেরিসের সামনে হাঁটু গাড়েন। মজার ব্যাপার হলো ওয়ারিয়র্স সানদের নেতা স্যার জফরি ডগেটও ছিল সেই দলে, তবে সে হাঁটু কাটতে আসেনি। সে আর লর্ড আর লেডি টালি জেহেরিসকে অনুরোধ করেন ফেইথের আর্মিকে পুনরায় বৈধতা দিতে, কিন্তু জেহেরিস রাজি হয় না। সে আবার বলে সে তার আঙ্কেল না, সে আর ফেইথের আর্মিদেরকে ধরে ধরে মারবে না, বাউন্টি তুলে নেবে, কিন্তু আর্মির কোনো দরকার নেই, সে নিজের প্রোটেকশন দিবে। এই কথা কিন্তু মেগরও বলেছিল। স্যার জফরি শীতল গলায় বলে, মেগরের বিরুদ্ধে আমরাও কিন্তু যুদ্ধ করেছি, আপনি যেমন করেছেন। জেহেরিস বলে, ওয়ারিয়র সান খুব বীরত্বের সাথে যুদ্ধ করেছে, সেজন্য আমি কৃতজ্ঞ, কিন্তু ওয়ারিয়র সান নেই, তার প্রতি শপথও আর থাকবে না। তোমার জন্য আমার আরেকটা প্রস্তাব আছে। এই বলে জেহেরিস তার পাশে কিংস গার্ডেন নাইট হিসেবে স্যার জফরিকে জায়গা দেয়। এভাবেই শত্রুকে বন্ধু বানিয়ে দেয় জেহেরিস। 9 দিন পর কিং জেহেরিস রওনা দেন কিংস ল্যান্ডিংয়ের পথে। সঙ্গে নিয়ে যান রেইনার মেয়ে এরিয়াকে। ছোট মেয়ে রেলা থেকে যায় সেপ্টে ফেইথের শিক্ষার্থী হিসেবে। কদিন পর গুজব ছড়িয়ে পড়ে কেউ একজন নাকি 2 যমজ বোনকে অদল বদল করেছে। মানে এরিয়াকে সাজানো হয়েছে রেলা হিসেবে আর রেলাকে এরিয়া হিসেবে। কারণ তাদের স্বভাব হঠাৎই বদলে গেছে। আগের সাহসী প্রাণবন্ত এরিয়া হয়ে গেছে শান্ত আর ভীতু, আর চুপচাপ রেলা হয়ে উঠেছে অনেক সাহসী আর বেপরোয়া। তারা তো জমজ ছিল, চেহারা একই রকম। হতেই পারে হয়তো রেইনা কিংবা তার মা অ্যালিসা এই অদল বদলের পেছনে ছিলেন, তবে কেউ প্রকাশ্যে প্রশ্ন তোলেনি, কারণ জেহেরিসের নিজ সন্তান না হওয়া পর্যন্ত আয়রন থ্রোনের উত্তরাধিকারী এরিয়াই ছিল। জেহেরিসের সঙ্গে রেইনা যাত্রা করে হাই গার্ডেন পর্যন্ত, তারপর সেখান থেকে উড়ে যায় ফেয়ার আইলে লর্ড মার্ক ফারম্যানের দুর্গে ফিরে যেতে। এখানেই সে মেগর থেকে লুকিয়েছিল তার ভাই এগন দ্য আনক্রাউন্ড মারা যাবার পর। শান্তিময় ওয়েস্টেরোস। কিং জেহেরিস আর কুইন অ্যালিসনের বিয়ে নিয়ে আমরা কথা বলেছি গত পর্বে। তারা তাদের জীবদ্দশায় জনগণের জন্য অনেক কল্যাণময় কাজ করে গেছেন। তিনি একদিকে যেমন খুব ভালো নেতা ছিলেন, অন্যদিকে ছোটবেলায় কঠিন জীবন পার করার জন্য তার উন্নতির ইচ্ছাও ছিল প্রচণ্ড। গুড টাইমস ক্রিয়েট উইক ম্যান, টাফ টাইমস ক্রিয়েট স্ট্রং ম্যান। এই থিওরি বারবার দেখা গেছে টারগারিয়ানদের শাসনামল জুড়ে। কিং এগনের চমৎকার শাসনের পর দুর্বল এমন, আর মেগরের অত্যাচারের পর শক্ত জেহেরিস। দিনরাত সে সোর্ড প্র্যাকটিস করত। এক পর্যায়ে সে যুদ্ধে মেগরের থেকে ভালো ছিল বলে বলা হতো। এর মাঝে ডর্নে আরেকটা ভালচার কিং জেগে ওঠে, যাকে তৃতীয় ডর্নিশ্বর বলা হয়। রোগার ব্যারাথিয়ানের ছোট ভাই বরিস ব্যারাথিয়ান ক্ষমতার লোভে ওই ভালচার কিং এর সাথে যোগ দেয়। এই যুদ্ধে জেহেরিস নিজের ক্ষমতার পরিচয় দেয়। আগের ভালচার কিং এর সামনে কিন্তু এমন টারগারিয়ান দাঁড়ানোর সাহস করেননি। ভার্মিথরে চড়ে জেহেরিস নিজে পাহাড়ের চিপায় লুকিয়ে থাকা ক্যাম্পগুলো পুড়িয়ে দেয়। ওদিকে রোগার ব্যারাথিয়ানের আর্মি পরাজিত করে তার ছোট ভাই বরিসের আর্মিকে। বরিস চ্যালেঞ্জ করে বসে তার ভাইকে 1-on-1 যুদ্ধে, কিন্তু রোগারকে কিংস্লেয়ার হতে দেবে না। এই জন্য জেহেরিস নিজে যুদ্ধ করে বরিসকে পরাজিত করে। ওদিকে ভালচার কিংকে ধরা হয়, সেও একই চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এবার তার সাথে যুদ্ধ করে রোগার ব্যারাথিয়ান, হেরে যায় ভালচার কিং। এই যুদ্ধের পর প্রমাণিত হয় কিং জেহেরিস তার বাবার মতো না। তাহলে সে কি তার আঙ্কেলের মতো? ব্যালেন্সটা কি আছে? ব্যালেন্স ছিল। স্পেশালি গুড কুইন অ্যালিসন পাশে থাকাতে কিংডমের অনেক কল্যাণ তাদের হাত দিয়ে আসে। কিং আর কুইন তাদের দাদাদের মতো রাজ্য পরিদর্শনে যেতেন সারা বছর জুড়ে। জেহেরিস দেখলেন রাস্তাঘাটের অবস্থা ভালো না। তিনি নির্দেশ দিলেন প্রশস্ত রাস্তা তৈরি করতে। সেই রাস্তাগুলোই আমরা কিংস রোড বলে চিনি। এর কনস্ট্রাকশন জেহেরিসের পুরো শাসনামল জুড়ে চলতে থাকে।
যুদ্ধ ছিল না, তার কারণও কিন্তু জেহেরিসের বিচক্ষণতা। রোগার ব্যারাথিয়ানের একটা ছোটখাটো কুয়ের চেষ্টা জেহেরিস ব্যর্থ করে দেয়, মনে করিয়ে দেয় ড্রাগনের কথা। কুইন অ্যালিসন নারীদের অধিকার নিয়ে কাজ করেন অনেক। তিনি রাজ্য পরিদর্শনে যেখানে যেতেন সেখানকার নারীদের নিয়ে ওমেন্স কোর্ট বসাতেন। লেডি থেকে শুরু করে সাধারণ নারীরাও সেখানে থাকত। সেখান থেকে তাদের ক্ষোভ জানতে পেরে তিনি কিছু কাজ করে যান, যে জন্য ওয়েস্টেরসের নারীরা তাকে খুব পছন্দ করত। বিধবাদের সম্পত্তির অধিকার নিয়ে কাজ করেন তিনি। তার কারণে বন্ধ হয় এক বর্বর প্রাচীন নিয়ম, যেখানে প্রজাদের যে কারো বিয়েতে কনের প্রথম রাতের অধিকার থাকত সেই প্রজার লর্ডদের। অ্যালিসন দেখেন এই অবিচার শুধু ওই নতুন কনের উপর না, ওই লর্ডদের স্ত্রীর উপরেও বটে। কিন্তু তাদের কর্মজীবনের সাফল্য তাদের ব্যক্তিগত জীবনে খুব একটা ছিল না। তাদের সন্তানদের নিয়ে দুঃখের সেই গল্প কত পর্বে বলেছি, তবে দুঃখের গল্প আর একটা বাকি আছে। আসুন আমরা শুনে আসি দ্য স্যাড স্টোরি অফ রেইনা টারগারিয়ান, কুইন ইন দ্য ওয়েস্ট। আসুন আমরা টাইমলাইন একটু পিছিয়ে নিয়ে যাই। রেইনা 48 এসিতে ফিরে যায় ল্যানিসপোর্টের পাশে একটা ছোট্ট দ্বীপে। এখানে সে মেগর থেকে লুকিয়েছিল তার ভাই এগন দ্য আনক্রাউন্ড মারা যাবার পর। এখানে তার জীবনে কিছুটা শান্তির সময় কেটেছিল। 49 এসিতে এসে রেইনা হঠাৎ করে বিয়ে করে বসে এই দ্বীপের লর্ড মার্ক ফারম্যানের দ্বিতীয় ছেলে অ্যান্ড্রু ফারম্যানকে। ছোট পরিসরের এই বিয়েতে উপস্থিত ছিলেন লর্ড ল্যানিস্টার আর রেইনার দুই পুরনো বন্ধু সামান্থা স্টোকওয়ার্থ আর অ্যালেন রয়েস। কয়েকদিনের মধ্যেই কাস্টালি রক থেকে এক রেভেন উড়ে যায় কিংস ল্যান্ডিংয়ে নতুন কিং আর কোর্টকে রেইনার বিয়ের খবর জানাতে। মা অ্যালিসা রেগে যান, তাকে না জানিয়ে, আমন্ত্রণ না জানিয়ে মেয়ের বিয়ে হয়ে গেছে। এই ঘটনার পর থেকে মা মেয়ের সম্পর্কে ফাটল ধরে। কিংস হ্যান্ড লর্ড রোগার ব্যারাথিয়ন খেপে ওঠেন, রেইনা রাজার অনুমতি ছাড়াই বিয়ে করেছে। ওদিকে রোগার ব্যারাথিয়নের সাথে বয়স্ক কুইন মাদার অ্যালিসার বিয়ে হওয়াটাও রেইনা খুশি মনে মেনে নিতে পারেনি, কারণ তার স্বামী এগন যখন নিজেকে কিং ঘোষণা করেছিল তখন কিন্তু রোগার তাকে সাপোর্ট দেননি, কিন্তু জেহেরিসকে ঠিকই দিয়েছিলেন। তাই রেইনা তার মায়ের বিয়েতেও যায় না। মা মেয়ের দূরত্ব আরও বেড়ে যায়। তবে কিং জেহেরিস নিজে আর তার বোন অ্যালিসান এই বিয়ের খবরে খুশি হয়েছিলেন এবং দুজনে বিয়ের উপহার পাঠান। যাই হোক, রেইনার এই পছন্দ কারো চোখে ঠিক বুদ্ধিদীপ্ত মনে হয়নি, কারণ অ্যান্ড্রু ফারম্যান ছিল একেবারে সাধারণ মানুষ, না যুদ্ধে পারদর্শী না খুব বুদ্ধিমান কেউ। এমনকি সে লর্ডের বড় ছেলেও ছিল না, মানে এই দ্বীপের রাজত্ব তার কাছে যাবে না। সে নাকি ঠিকমতো পড়তেও পারত না। অনেকে বলেন রেইনা হয়তো অ্যান্ড্রুকে বিয়ে করেছিল কৃতজ্ঞতা থেকে, কারণ তার বাবা মার্ক ফারম্যানই মেগরের হত্যাযজ্ঞের পর তাকে আশ্রয় দিয়েছিল। তবে আমার ধারণা মূল কারণ ছিল রেইনা আসলে অ্যান্ড্রুকে বিয়ে করেছিল তার প্রতি ভালোবাসায় নয়, বরং অ্যান্ড্রুর বোন অ্যালিসা ফারম্যানের প্রতি ভালোবাসায়। সে তো এক কুইন ছিল এক সময়, আর একবার কুইন হলে সেই তকমা কি আর যায়? ওয়েস্টেরসের পশ্চিমের এই দ্বীপে থাকার জন্য অনেকে তাকে ডাকা শুরু করলো কুইন ইন দ্য ওয়েস্ট। সময়ের সঙ্গে সঙ্গে রেইনার মনে জমতে থাকে ক্ষোভ। ততদিনে সে এক বিটার নারীতে পরিণত হয়েছে। তার কি দোষ? তার উপর তো অবিচার কম হয়নি। তবে ফেয়ার আইলে রেইনা খুব ঘনিষ্ঠ হয়ে পড়ে তার স্বামীর বোন অ্যালিসার সাথে। তাদের সঙ্গে ছিল রেইনার দুই পুরনো বন্ধু অ্যালেন রয়েস আর সামান্থা স্টোকওয়ার্থ। এই চারজনের গ্রুপকে ব্যঙ্গ করে ডাকা হতো দ্য ফোর হেডেড বিস্ট। তবে রেইনা আর তার ড্রাগন ড্রিমফায়ারের উপস্থিতিতে দ্বীপের সবাই খুশি ছিল না। ড্রাগন পালার জন্য উপযুক্ত ছিল না ছোট্ট দ্বীপটা। প্রথম ড্রাগন থেকে হা করে তাকিয়ে থেকে সবাই প্রশ্রয় দিত, কিন্তু নতুনত্ব ফুরিয়ে যাবার পর ড্রিমফায়ারের দৈরত্বে সাধারণ মানুষ অস্থির হয়ে পড়ে। তার উপর ড্রিমফায়ার 3টা ডিম পাড়ার পর আতঙ্কিত হয়ে পড়ে দ্বীপের লোকজন, যে কয়েকদিন পর দ্বীপের ড্রাগন দিয়ে ছেয়ে যাবে। এই ডিমগুলোর কথা মনে রাখবেন, পরে কাজে আসবে। লর্ড ফারম্যান, যিনি 50 এসিতে তার পিতার জায়গায় লর্ড হন, আদেশ দেন রেইনাকে দ্বীপ ছেড়ে যেতে হবে, সাথে তার ড্রাগন, বান্ধবীরা আর স্বামী। তবে তার বোন অ্যালিসাকে থাকতে হবে ফেয়ার আইলে, যেতে দেওয়া হবে না, কারণ তার বিয়ের বয়স হয়েছে, বিয়ে দিতে হবে, আর তার পছন্দের কারো সঙ্গেই হবে বিয়ে। কিন্তু এই নির্দেশ রেইনা আর এলিসা দুজনে অমান্য করে। সেই রাতে ড্রাগনে চড়ে উড়ে যায় রেইনা। এলিসা আর বাকি সঙ্গীরা রওনা দেয় নিজেদের জাহাজে। 7 কিংডম ঘুরে ঘুরে রেইনা দেখে সবাই তাকে আশ্রয় দেয় ঠিকই, কিন্তু ঠিক ভালোবাসে না। হয় তাকে বিয়ে দিতে চায় কোথাও, নইলে ভয়ে, নইলে ড্রাগনের ডিমের লোভে স্থান দেয়। 51 এসিতে এসে রেইনা ফিরে যায় কিংস ল্যান্ডিংয়ে, জেহেরিস আর অ্যালিসনের বিয়েতে অতিথি হিসেবে। বিয়ের পর রেইনা রাজাকে সব খুলে বলে এবং অনুরোধ করে তাকে যেন ড্রাগন স্টোন দেওয়া হয়। জেহেরিসের কাছে উত্তরাধিকার হিসেবে থাকা এরিয়াকেও সে ফেরত চায়। জেহেরিস দুই অনুরোধই মঞ্জুর করেন। কুইন ইন দ্য ইস্ট। ড্রাগনস্টোনে বসবাস শুরু করার পর এবার রেইনাকে বলা হতো কুইন ইন দ্য ইস্ট। প্রাসাদের নিঃসঙ্গ পরিবেশে রেইনা নিজে যতটা শান্তি খুঁজে পেয়েছিল, তার গার্লফ্রেন্ড অ্যালিসা ফারম্যান আর মেয়ে এরিয়া ততটাই অশান্ত হয়ে উঠেছিল। বহু বছর আলাদা থাকার কারণে রেইনা নিজের 7 বছরের মেয়েকে প্রায় চিনতই না। এরিয়াও তার মাকে মনে রাখতে পারেনি,
তাছাড়া রেড কিপের জৌলুসের পর ড্রাগনস্টোনের নিস্তব্ধতা তার সহ্যের বাইরে ছিল। অন্যদিকে এলিসা ফারম্যান ওয়েস্টের সমুদ্রকে খুব মিস করত। প্রিন্সেস এরিয়া আর সে দুজনই ছিল অ্যাডভেঞ্চার প্রিয়। এলিসা ফারম্যান রেইনার কাছে অনুরোধ করে যেন তাকে কিছু গোল্ড দেওয়া হয়, তাতে সে এক জাহাজ বানিয়ে সানসেট সিতে অ্যাডভেঞ্চারে যেতে পারে। রেইনা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন, সে এলিসাকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু এলিসা এতে খুশি হয় না। 54 এসিতে এসে এলিসা ঘোষণা দেয় সে দ্বীপ ছেড়ে চলে যাবে। রেইনা খবরটা শুনে মুখে কিছুই বলেনি। যে চলে যেতে চায় তাকে ধরে রাখা যায় না, এই মনোভাব নিয়ে এসেছিল। প্রিন্সেস এরিয়া অনেক কান্নাকাটি করে, কিন্তু চলে যাবার 2 সপ্তাহ পর জানা যায় এলিসা যাওয়ার সময় ড্রাগনস্টোনের হ্যাচারি থেকে 3টা ড্রাগনের ডিম চুরি করে পালিয়েছে। এই বিশ্বাসঘাতকতায় রেগে মেগে রেইনা আদেশ দেন সবাইকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করতে। এমনকি নিজের স্বামী অ্যান্ড্রু ফারম্যানকেও ডেকে প্রশ্ন করেন সে কি তার বোনের চুরি ব্যাপারে কিছু জানে কিনা। অ্যান্ড্রু অস্বীকার করলে রেইনা আরও রেগে যান, বিশ্বাস করেন না। যখন অ্যান্ড্রু প্রস্তাব দেয় তাকে ক্যাসেলের গার্ডদের লিডার হিসেবে নিয়োগ করা হোক, তখন রেইনা আর তার সঙ্গীরা হাসিতে ফেটে পড়ে। এখানে অ্যান্ড্রু ফারম্যানের ব্যাপারে কিছু বলা দরকার। আগেই বলেছি সে খুব সাধারণ মানুষ ছিল, প্রিন্সেসকে বিয়ে করার যোগ্য তো একেবারেই ছিল। এমনকি অনেকের ধারণা রেইনা আর সে কখনো এক বিছানায় শোয়ও নি। রেইনা থাকতো তার বান্ধবীদের নিয়ে, আর যদিও অ্যান্ড্রুর অধিকার দেয়া ছিল যাকে ইচ্ছা তাকে নিয়ে রাত কাটানোর, কখনো তার শোবার ঘরে আর কাউকে দেখা গেছে বলে কোনো তথ্য নেই। তার উপর রেইনা আর তার বান্ধবীরা সবসময় তাকে ব্যঙ্গ করত, কিন্তু অ্যালিসার ড্রাগন এগ নিয়ে পালানোতে আসলেই তার কোনো হাত ছিল না। যাই হোক, রেইনা লোক পাঠায় অ্যালিসার খোঁজে, কিন্তু কোনো সংবাদ না পেয়ে সে নিজেই উড়ে যায় কিংস ল্যান্ডিংয়ে কিং জেহেরিসকে সব জানাতে। জেহেরিস প্রচণ্ড রেগে যান, সতর্ক করে বলেন যদি সেই ড্রাগনগুলো ফোটে আর টারগারিয়ান ছাড়া কেউ ড্রাগন রাইডার হয় তাহলে যুদ্ধে যেতে হবে। তিনি চলবেন ভার্মিথরে আর রেইনা ড্রিম ফায়ারে সেই নতুন ড্রাগন লর্ডদের বিরুদ্ধে। তারপর রেইনাকে বিষয়টা গোপন রাখার শপথ করান, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে, সবাই মোটামুটি জেনেই গেছে। ডিমগুলো খোঁজ কিন্তু আর পাওয়া যায় না, কিন্তু অনেক পরে জানা যায় গোল্ডের জন্য অ্যালিসা ফারম্যান এই ড্রাগনের ডিমগুলো বিক্রি করে দিয়েছিল সেই ব্রাভোসে গিয়ে এক সি লর্ডের কাছে। যদিও বইয়ে সরাসরি বলা হয়নি, কিন্তু 3টা ড্রাগনের ডিমের কথা বলা হয়েছে, এদের বর্ণনাও মিলে যায়। আর গেম অফ থ্রোনসে এলিরিও মোপাটিস ব্রাভোসের পাশের শহর পেন্টোস থেকে আসা, সুতরাং ধরে নেওয়া যায় 2 শতাব্দী পর ডেনারিস টারগারিয়ানের কাছে এই ডিমগুলো পৌঁছায়। পরবর্তীতে আরেকটা ব্যাখ্যা আসে ডিমগুলোর ড্যান্স অফ দ্য ড্রাগনের সময়ে, তবে ওটা আমরা পরে আসব। এদিকে রেইনার মা অ্যালিসা ভ্যালারিয়ানের গর্ভে তখন লর্ড রোগার ব্যারাথিয়ানের 3য় সন্তান জসেলিন ব্যারাথিয়ান। কিন্তু সন্তান জন্মের 1 মাস আগে অ্যালিসা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে রেইনা উড়ে যায় স্টর্ম সেন্ডে ড্রিম ফায়ারে চড়ে। অ্যান্ড্রু সঙ্গে যেতে চাইলে রেইনা ব্যঙ্গ করে না করে দেয়। রেইনা একাই যায় মায়ের কাছে ক্ষমা চাইতে, কিন্তু সময় মতো পৌঁছাতে পারে না। অ্যালিসা মারা গেছে। আমাদের বাংলা সিনেমার মতো দৃশ্য হয়েছিল। মা এবং সন্তান দুজনকে বাঁচানো সম্ভব না, মায়েস্টার মানে ডাক্তার বললেন বেছে নিতে যে কোনো একজনকে। আবারও বাংলা সিনেমার মতো রোগার সন্তানই বেছে নেন। জেনে রেইনা প্রচণ্ড রেগে গিয়ে রোগারের দাড়ি চেপে ধরে বলেন সে যদি আবার বিয়ে করে সে স্টর্মস এনকে দ্বিতীয় হ্যারেনহাল বানাবে। রোগার ব্যারাথিয়ান মুখে সাহস দেখালেও তিনি আর কোনোদিন বিয়ে করেননি। ড্রাগনস্টোরে ফিরে আসার পর অদ্ভুত এক রোগ ছড়িয়ে পড়ে পুরো দ্বীপ। প্রথমে মারা যায় রেইনার মায়েস্টার, তারপর একে একে অসুস্থ হয়ে মারা যায় রেইনার সবচেয়ে ঘনিষ্ঠ জনেরা, ক্যাসেলা স্ট্যান্টন, সেপ্টা মরিয়ম, অ্যালেন রয়েস, সামান্থা স্টোকওয়ার্ড, আর শেষে ছোট্ট লিয়ানা বেলারিন। রেইনার বুকে মাথা রেখেই তার মৃত্যু হয়। সে যখন মারা যায় অ্যান্ড্রু পাশেই ছিল। সে বলে ওর মৃত্যুর জন্য তুমি কাঁদছ, আমি মারা গেলে কি তুমি কাঁদবে? রেইনা তখন ড্রাগনস্টোনের দরজা বন্ধ করে দেয় বাইরের জন্য, যাতে এই রোগ ছড়াতে না পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কেবল মেয়েরাই মারা যেতে থাকে এই রোগে। খবর যায় কিংস ল্যান্ডিংয়ে। কিং জেহেরিস জরুরি কাউন্সিল মিটিং ডাকেন। লক্ষণগুলো শুনে কিংয়ের মাস্টার অফ কয়েন্স যিনি এসোস থেকে এসেছেন সঙ্গে সঙ্গে চিনে ফেলেন। টিয়ার্স অফ লিস নামে বিষক্রিয়ার লক্ষণ এগুলো। খেয়াল করেছেন প্রথমেই মারা গেছে ড্রাগনস্টোনের মাইস্টার। তিনি বেঁচে থাকলে হয়তো তিনি ডায়াগনোসিস করতে পারতেন। জেহেরিস সাথে সাথে রেভেন পাঠান বোনের কাছে। চিঠি পড়েই রেইনা বুঝে যায় অপরাধী কে। দীর্ঘ অনুসন্ধানের পর অপরাধীকে পাওয়া যায় চেম্বার অব দ্য পেইন্টেড টেবিলে, যেখানে সে নিজের অপরাধ স্বীকার করে। অ্যান্ড্রু ফারম্যান। ক্রোধে রেইনা অন্ধ তখন আদেশ দেয় অ্যান্ড্রুর বিশেষ অঙ্গ কেটে রান্না করে তাকে খাওয়ানো হোক, তারপর মৃত্যুদণ্ড। কিন্তু রেইনাকে প্রতিশোধের সুযোগ না দিয়েই অ্যান্ড্রু জানলা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। রেইনা তখন তার দেহ টুকরো টুকরো করে কেটে নিজের ড্রাগনদের খাইয়ে দিতে বলে। এরপর রেইনা পুরো ডিপ্রেশনে চলে যায়। অ্যান্ড্রুর নাম শুনলেই চিৎকার করত। কুইন অ্যালিসান এসে বোনকে শান্ত করতে চাইলেন, রেইনা তাকেও সহ্য করতে পারছিল না। অ্যালিসান তখন নিজে দায়িত্ব নিয়ে ক্যাসেলের শৃঙ্খলা ফিরিয়ে আনেন। তিনি প্রিন্সেস এরিয়াকেও বোঝাতে চেয়েছিলেন, কিন্তু ওই যে বলেছিলাম প্রিন্সেস এরিয়া অনেক জেদি আর চঞ্চল। এখানে এসে সে খুবই নেগলেক্টেড ফিল করত। এই নিঃসঙ্গতা তার ভালো লাগতো না, সেটা আগেই বলেছি। এরিয়া অ্যালিসানকে অনুরোধ করেন যেন তাকে ফিরিয়ে নেওয়া হয় কিংস ল্যান্ডিংয়ে।
অ্যালিসন সেই অনুরোধ জানায় রেইনাকে, কিন্তু রেইনা ঠান্ডা গলায় বলে, আমার তো কিছুই নেই, তোমার সবই আছে, এখন আমার মেয়েকেও নিয়ে যেতে চাচ্ছ? তুমি আমার থ্রোন পেয়েছ, তাতেই সন্তুষ্ট থাকো। তারপর রেইনা এরিয়াকে নিজের ঘরে ডেকে নেন। মা মেয়ের তর্কে প্রাসাদ কেঁপে ওঠে। শেষ পর্যন্ত কুইন অ্যালিসন দ্বীপ ছেড়ে ফিরে যান একাই। রেইনার কষ্টের কিন্তু এখানে শেষ হয়নি। তার কষ্টের পরবর্তী কারণ হয়ে দাঁড়ালো তার এই মেয়ে। এরিয়ার তখনও কোনো ড্রাগন ছিল না। রেইনা প্রায় মেয়েকে উৎসাহ দিত নিজের ড্রাগন বেছে নিতে, ড্রিম ফায়ারের বাচ্চাদের সাথে সময় কাটাতে দিত, ড্রাগনস্টোনের সব ড্রাগনের খাঁচায় যেতেও অনুমতি দিত। কিন্তু 54 এসি সালের শেষের দিকে খবর আসে এরিয়া পালিয়ে গেছে। শুধু তাই না, সে পালিয়েছে ব্যালেরিয়ান দ্য ব্ল্যাক ড্রেডের পিঠে চড়ে। ইয়েপ, মেগর দ্য ক্রুয়েলের পর ব্যালেরিয়ান দ্য ব্ল্যাক ড্রেডের রাইড হয় 13 বছর বয়সের এক কিশোরী। রেইনা তৎক্ষণাৎ ড্রিম ফায়ারে চড়ে উড়ে যায় রেড কিপে, ভাবে তার মেয়ে সেখানে গেছে, কিন্তু সে যায়নি সেখানে। রেইনা হতাশ হয়ে জেহেরিসকে বলে শেষ পর্যন্ত সে বেছে নিয়েছে মেগরের ড্রাগন, সেই ড্রাগন যে তার বাবাকে মেরেছিল। আমাকে কষ্ট দেওয়ার জন্যই তো সেই কাজ করেছে। এই কেমন মেয়ে এটা? অ্যালিসন তখন তাকে সান্ত্বনা দেন, বলেন ছোট্ট এক রাগী মেয়ে। জেহেরিস তখন সারা রাজ্যের ইভেন্ট পাঠান। 7 দিন পরে কোনো খোঁজ না এলে রেইনা বলে আমি নিজেই খুঁজব। সে উড়ে যায় ড্রিম ফায়ারে চড়ে মেয়েকে খুঁজতে। প্রথমে যায় ওল্ড টাউনে, হয়তো এরিয়া তার যমজ বোন রেইলাকে দেখতে গেছে ভেবে। রেইলার সাথে তার দেখা হয়। রেইনা কাঁদতে কাঁদতে বলেন আমি খুবই খারাপ মা। রেইলা জড়িয়ে ধরে বলে তুমি আমাকে শ্রেষ্ঠ মা দিয়েছ, দ্য মাদার অ্যাপলস। 54 এসিতে এসে রেইনা ঘুরে বেড়ায় হাই গার্ডেন, ক্র্যাক হল, কাস্টারলি রক। কোথাও নেই এরিয়া বা ব্যালেরিয়ানের কোনো চিহ্ন। অবশেষে সে যায় ফেয়ার আইলে, যেখানে লর্ড ফ্র্যাঙ্কলিন ঠান্ডাভাবে বলেন যদি তোমার মেয়ে এখানে আসে আমি ওকেও তাড়িয়ে দেব, তোমাকে যেমন তাড়িয়েছিল। রেইনা হেসে জবাব দেয় ব্যালেরিয়ানকে তাড়াবে তুমি? শেষবার তোমার ভাইকে খেয়েছিল, হয়তো এবার তোমাকে খেয়ে কোর্স কমপ্লিট করবে। এরপর ইতিহাস রেইনার গন্তব্য জানে না। সেই বছরের বাকি সময়ে আর কেউ তাকে দেখেনি। শুধু শোনা গেছে ড্রিম ফায়ারকে ওয়েস্টেরোস আর এসোসের আকাশে উঠতে দেখা গেছে বিভিন্ন সময়। কেউ বলে সে মেয়েকে খুঁজে বেড়াচ্ছিল, আবার অনেকে বলে সে ছিল সলিচুডের খোঁজে। 56 এসিতে এসে এরিয়া ফিরে আসে রেড কিপে। ব্যালেরিয়ানের পিঠে দুর্বল, জ্বরে গা পুড়ে যাচ্ছে, প্রলাপ হচ্ছে, শুকিয়ে কাঠি হয়ে গেছে, গায়ের কাপড় যাচ্ছিল, ন্যাকড়ার মতো হয়ে গিয়েছিল। এরিয়া কি করেছিল, কোথায় গিয়েছিল তার জবাব কখনোই জানা যায় না, কারণ এরিয়ার আর জ্ঞান ফেরে না। তার ভয়াবহ কিছু একটা হয়েছিল। সেপ্টেম্বর যখন তার চিকিৎসা করতে গিয়েছিলেন, কিং হোক বা কুইন হোক কাউকে ঢুকতে দেয়া হয়নি। ঘন্টার পর ঘন্টা ছোট্ট প্রিন্সেস এরিয়া প্রচণ্ড জ্বরে তরপাচ্ছিল। তার রোগের সমস্ত প্রমাণ মুছে ফেলা হয়, কিন্তু বহু বছর পর এক সেপ্টা কি হয়েছিল তার ভয়াবহ বর্ণনা লেখেন। তিনি বলেন এরিয়ার গায়ে এত তাপ ছিল যে আর্মরের বাইরে থেকেও তাপ আসছিল। তার চামড়া পুড়ে যাচ্ছিল, মনে হচ্ছিল ভেতর থেকে রান্না হয়ে যাচ্ছে এরিয়া। তার চোখ ছিল লাল, আর চোখের ভিতরে কি যেন কিলবিল করছিল। একটু পরে তিনি দেখেন এরিয়ার শরীরের ভেতরেও কিছু একটা কিলবিল করছে, যেন বেরিয়ে আসতে চাইছে। এরিয়ার চিৎকার করার শক্তি ছিল না, কিন্তু সে ফিসফিস করে মৃত্যু প্রার্থনা করছিল। আস্তে আস্তে তার চামড়া পুড়ে কালো হয়ে আসতে থাকে। তাকে যখন আইস পাথে নামানো হয়, তখনই তার চামড়া ফেটে কিলবিল করে কিছু প্যারাসাইট জাতীয় কিছু বেরিয়ে আসে, আর আগুনের জগতের এই প্রাণীগুলো বরফের সংস্পর্শে আসার সাথে সাথেই মারা যায়। তা থেকে বোঝা যায় এরিয়া গিয়েছিল হয়তো ভ্যালেরিয়াতে। ভ্যালেরিয়ানের বয়স তখন অনেক, সে একমাত্র জীবিত প্রাণী যে ভ্যালেরিয়া দেখেছে। হয়তো সে নিয়ে গিয়েছিল এরিয়াকে সেখানে। ভ্যালেরিয়ানের গায়ের পাশে 9 ফুট লম্বা একটা নখের আঁচড়ের ক্ষত ছিল। ভ্যালেরিয়ান দ্য ব্ল্যাক ড্রেডের মতো এত বড় ড্রাগনকে আহত করার মতো প্রাণী ভ্যালেরিয়া ছাড়া আর কোথায় আছে? খবর শুনে রেনা যখন ফিরে আসে কিংস ল্যান্ডিংয়ে, তখন এরিয়ার দেহ ইতিমধ্যে দাহ করা হয়ে গেছে। মেয়ের শেষ চেহারা সে দেখতে পারে না। সে বলে আমি সব জায়গাতেই লেট। সেটা হয়তো ভালোই হয়েছে। কোনো মা মেয়ের এমন মৃত্যু সহ্য করতে পারার কথা না। রেইনা মেয়ের ছাই সংগ্রহ করে। কিং জেহেরিস প্রস্তাব দেন টার্গারিয়ান প্রথা অনুযায়ী ছাইগুলো ড্রাগনস্টোনে কবর দেওয়া হোক, কিন্তু রেইনা বলে না, এরিয়া ড্রাগনস্টোনকে ঘৃণা করত, সে চেয়েছিল উঠতে। তাই রেইনা চড়ে বসে ড্রিম ফায়ারে আর মেয়ের ছাইগুলো ছড়িয়ে দেয় আকাশে। রেস্ট ইন পিস দ্য কুইন। মেয়ের মৃত্যুর পর রেইনা আর কখনোই ফিরে যায়নি ড্রাগনস্টোনে। ওখানে ছিল শুধু কষ্টের স্মৃতি আর মৃতদের ছায়া। কিং জেহেরিস প্রস্তাব দিয়েছিলেন এসো আমার সাথে থাকো, কাউন্সিলও তোমার জন্য একটা আসন থাকবে। রেইনা হেসে উঠেছিল তিক্তভাবে, বলেছিল তুমি আমার পরামর্শ শুনবে না ছোট ভাই, দরকার নেই। কুইন অ্যালিসনও বোঝাতে চেয়েছিলেন যেন রেইনা আবার বিয়ে করে, নতুন করে জীবন শুরু করে, সন্তান নেই। রেইনা রেগে গিয়ে বলেছিলেন আমার আগের স্বামীকে আমি ড্রাগনকে খাইয়ে দিয়েছিলাম, এর পরেরটাও তাই হবে। শেষ পর্যন্ত রেইনা নিজের আশ্রয় খুঁজে নেয় হ্যারেনহালে, টাওয়ার্স পরিবারের অতিথি হিসেবে। সেখানে সে বসবাস শুরু করে ক্যাসেলের নির্জন এক প্রাচীন টাওয়ারে। সেখানে সে বন্ধুত্ব গড়ে তোলে অসুস্থ আর দরিদ্র লর্ড মেগর টাওয়ার্সের সঙ্গে, তার বংশের শেষ উত্তরাধিকার। 61 এসিতে মেগরের মৃত্যু হলে রেইনা তার গৃহকর্মীদেরকে নিজের তত্ত্বাবধানে নেয়। এই লর্ডের নামটা খেয়াল করেছেন? মেগর,
জর্জ আর মার্টিন আয়রনিও পছন্দ করেন অনেক। প্রতি বছর একবার সে উড়ে যেত ওল্ড টাউনের স্টারি সেপ্টে, মেয়ে সেপ্টা রেইলার সাথে দেখা করতে। তবে বাকিটা সময় কাটত হ্যারেনহালের নিঃসঙ্গ প্রাচীরের ভেতরেই। বয়স বাড়ার সাথে সাথে রেইনার চুল সাদা হয়ে যায়। রিভারল্যান্ডসের সাধারণ মানুষরা তাকে ভয় পেতে শুরু করে, তাকে বলতো ওল্ড উইচ বলে। কিন্তু রেইনা কখনো কাউকে আশ্রয় থেকে বঞ্চিত করত না। যেই হ্যারেনহালে আসতো সেই পেত তার আতিথ্য, যদিও রেইনা কখনো তাদের সাথে দেখা করত না। রেইনা মৃত্যুর আগ পর্যন্ত নিজের ড্রাগন ড্রিমফায়ারের পিঠে চড়ে উড়ে বেড়াত। ৭৩ এসি সালে তার মৃত্যু হয়। তার দেহ দাহ করা হয় হ্যারেনহালেই, আর জেহেরিস নির্দেশ দেন তার ছাই কবর দেওয়া হোক সেখানে, যেখানে একদিন তার স্বামী এগন মারা গিয়েছিলেন, গডস আইয়ের পাশে। কুইন রেইনার এই গল্পগুলো শুনে আমার অনেক মন খারাপ হয়েছিল, এটা মনে আছে। জর্জ আর মার্টিনের ক্যারেক্টার স্টাডি অসাধারণ। এত ঝড়ঝাপটার মাঝে তিনি মন খারাপ করে দেবার মতো কিছু গল্প ঢুকিয়ে দিয়ে গেছেন। গুড থিংস ডাজন্ট অলওয়েজ হ্যাপেন টু গুড পিপল। কিং জেহেরিস, কুইন অ্যালিসন আর কুইন রেইনার গল্পগুলোই তার প্রমাণ। ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।